বাতাসে একটা অদ্ভুত টানটান ভাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বর জুড়ে তখন এক চাপা গুঞ্জন, এক শীতল স্রোত বয়ে চলেছে আসন্ন রাকসু নির্বাচনের উত্তাপ। তারিখটা ক্যালেন্ডারের পাতায় লাল কালিতে দাগ দিয়ে রেখেছে যেন সবাই, 25শে সেপ্টেম্বর 2025। বহু বছর পর ছাত্র সমাজের অধিকার আর মত প্রকাশের এই মঞ্চ আবারও সরব হতে চলেছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যতটা না উৎসবের আমেজ, তার চেয়ে অনেক বেশি যেন কৌতূহল আর এক ধরনের থমথমে অপেক্ষা। কে আসছে নেতৃত্বে? কারা নিয়ন্ত্রণ করবে ক্যাম্পাসের আগামী দিনের রাজনীতি? চায়ের কাপে ঝড় উঠছে, হলের করিডোরে গভীর রাত পর্যন্ত চলছে ফিসফিস। ক্লাসের ফাঁকে তরুণ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করছে। এই বহুমাত্রিক উত্তেজনার মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছালো একটি লেখা, একটি নথি। সূত্র হিসেবে এটিকে আপাতত সম্বোধন করা যায়। এটি কোনো সাধারণ রাজনৈতিক ইস্তেহার নয় কোনো মামুলি প্রচারপত্র, বরং এটিকে বলা যেতে পারে একটি নিখুঁত ছকে বাঁধা রণকৌশলের দলিল, একটি আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণীর পাণ্ডুলিপি। এই নথিটি পড়তে শুরু করার পর থেকেই ক্যাম্পাসের আপাতত শান্ত পরিবেশের গভীরে লুকিয়ে থাকা এক প্রবল রাজনৈতিক স্রোতের আভাস পাওয়া যায়। পুরো লেখাটির পরতে পরতে জড়িয়ে আছে এক ধরনের অমোঘ নিশ্চয়তা, যা যে কোনো রাজনৈতিক বিশ্লেষককেই চমকে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই নিশ্চয়তার কেন্দ্রে রয়েছে একটি মাত্র ছাত্র জোট, সম্মিলিত শিক্ষার্থী জোট। মজার ব্যাপার হলো, নথিটি এই জোটের পরিচয় দিতে গিয়ে কোনো রকম রাখ ঢাক করেনি। প্রথম থেকেই অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই জোটটি আদর্শিকভাবে শিবির সমর্থিত। এই তথ্যটি কোনো অভিযোগ আকারে নয়, বরং একটি পরিচিত হিসেবেই তুলে ধরা হয়েছে, যেন এটি তাদের শক্তির একটি উৎস। নথিটি আমাদের জানাচ্ছে, যখন অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা হয়তো এখনও প্যানেল গোছানোর প্রাথমিক আলোচনায় ব্যস্ত, তখনই এই সম্মিলিত শিক্ষার্থী জোট শুধু তাদের প্রস্তুতি সম্পন্ন করেনি, রীতিমতো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে নির্বাচনী ময়দানে এক ধাপ এগিয়ে গিয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে তারা যে বার্তাটি ক্যাম্পাসের বাতাসে ছড়িয়ে দিতে চাইছে তা অত্যন্ত পরিষ্কার। তারা শুধু নির্বাচনে অংশগ্রহণের জন্যই আসছে না, তারা আসছে জিততে। তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই কোনো দ্বিধা। এই আত্মবিশ্বাসের প্রদর্শনী হয়তো তাদের প্রচারণার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল। কিন্তু কারা এই জোটের মুখ? কারা নেতৃত্ব দিতে চলেছেন এই আত্মবিশ্বাসী শিবিরকে? সূত্রটি শীর্ষ পদগুলোর নাম প্রকাশে কোনো গোপনীয়তা রাখেনি। সহসভাপতি বা ভিপি পদে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক জিএস পদের জন্য মনোনীত হয়েছেন ফজলে রাব্বি, মোহাম্মদ ফাহিম রেজা এবং সহসাধারণ সম্পাদক এজিএস হিসেবে সামনে আনা হয়েছে এসএম সালমান সাব্বিরের নাম। জাহিদ, ফাহিম রেজা এবং সাব্বির, এই তিনটি নামকে নথিটি এমনভাবে উপস্থাপন করেছে যেন তারা শুধু তিনজন প্রার্থী না, বরং একটি সুসংগঠিত পরিকল্পনার তিনটি স্তম্ভ। এই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জোটটি সম্ভবত বোঝাতে চাইছে যে তাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই, শীর্ষ নেতৃত্ব আগে থেকে স্থির এবং তারা একটি একক ইউনিট হিসেবে কাজ করতে প্রস্তুত। তবে এখানেই শেষ না। নথিটি আরও গভীরে গিয়ে জানাচ্ছে যে এটি কোনো ছোটখাটো বা অসম্পূর্ণ প্যানেল না। মোট 23টি পদের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে এই জোট। 23 সংখ্যাটা শুধু একটি সংখ্যা নয়, এটি তাদের সাংগঠনিক বিস্তৃতির পরিচায়ক। রাকসুর প্রতিটি পদে প্রার্থী দেওয়ার অর্থ হল ক্যাম্পাসের প্রতিটি স্তরে, প্রতিটি অনুষদে তাদের নেটওয়ার্ক এবং কর্মবাহিনী প্রস্তুত। এই বিশাল প্যানেল ঘোষণার মাধ্যমে তারা হয়তো তাদের প্রতিপক্ষদের উপর একটি মনস্তাত্ত্বিক চাপও তৈরি করতে চাইছে, বোঝাতে চাইছে তাদের সাংগঠনিক শক্তি কতটা গভীরে আছে। এই তথ্যের মধ্যেই আরও একটি চমকপ্রদ দিক তুলে ধরেছে সূত্রটি। এই 23 জনের প্যানেলে নাকি 3 জন মহিলা প্রার্থীর নামও আছে। আজকের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত পদক্ষেপ। এই তথ্যটি উল্লেখ করার মাধ্যমে নথিটি হয়তো বলতে চাইছে যে সম্মিলিত শিক্ষার্থী জোট শুধু পুরুষ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না, তারা ছাত্রীদের অধিকার এবং অংশগ্রহণকেও গুরুত্ব দেয়। তাদের প্যানেল একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে নারী নেতৃত্বেরও স্থান রয়েছে। এই বার্তাটি সাধারণ ছাত্রীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে যে বড় ভূমিকা পালন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এক কথায়, নথিটি যে চিত্র আঁকছে তা হলো একটি গোছানো, শক্তিশালী এবং আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন রাজনৈতিক শক্তির প্রতিচ্ছবি। প্যানেল তো প্রস্তুত, কিন্তু মাঠের অবস্থা কি? প্রচারণার কাজ কি শুরু হয়েছে? সূত্রটির প্রশ্নের জবাবে এক মুহূর্তও দেরি করেনি। লেখাটি অত্যন্ত জোরের সাথে বলছে, সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা আর এক মুহূর্তও বসে নেই। তারা আনুষ্ঠানিকভাবেই নির্বাচনী প্রচারণের উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে। তাদের কর্মতৎপরতা এতটাই ব্যাপক যে নথিটির ভাষা পড়লে মনে হয় ক্যাম্পাসের প্রতিটি কোণায় যেন তাদের পদচিহ্ন। তাদের প্রচারণার ধারণটি বেশ আকর্ষণীয় এবং আধুনিক। তারা প্রচলিত মাইকিং বা পোস্টার সাঁটানো গতানুগতিক পদ্ধতির উপর নির্ভরশীল নয়।
তাদের মূল কৌশল, যা নথিটিকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে, তা হল সরাসরি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো, ব্যক্তিগত স্তরে যোগাযোগ। এই কৌশলকে ডিরেক্ট কন্ট্যাক্ট বা জনসংযোগ বলা যেতে পারে। লেখাটির বর্ণনা অনুযায়ী জোটের প্রার্থীরা এবং তাদের কর্মীরা ক্যাম্পাসের এমন কোনো জায়গা বাকি রাখেননি যেখানে তাদের উপস্থিতি নেই। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অলিন্দে, ক্লাসরুমের বেঞ্চে বেঞ্চে, এমনকি ছাত্র শিক্ষক কেন্দ্রের সেই চিরচেনা আড্ডায় স্থানগুলোতেও তারা পৌঁছেছেন। তাদের লক্ষ্য একটাই, প্রতিটি শিক্ষার্থীর কাছে ব্যক্তিগতভাবে তাদের বার্তা পৌঁছে দেওয়া। এই নিবিড় জনসংযোগের মাধ্যমেই তারা হয়তো এমন একটি সম্পর্ক তৈরি করতে চাইছে যা ভোটের দিনের আগের কোনো রাজনৈতিক ঝড়েও চলে যাবে না। এই কৌশলের গভীরে যে বার্তাটি লুকিয়ে আছে তা হলো, তারা নেতাদের মতো আচরণ করছে না, বরং সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হিসেবেই রয়েছেন। কিন্তু এই যে এত দৌড়ঝাঁপ, এই যে জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত হয়ে যাওয়া, এই প্রবল আত্মবিশ্বাসের উৎসটা ঠিক কোথায়? যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষকের মনে এই প্রশ্নটি আসাই স্বাভাবিক। সূত্রটি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক অত্যন্ত আকর্ষণীয় অধ্যায়ের অবতারণা করেছেন। তারা এই আত্মবিশ্বাসের কারণ হিসেবে কোনো ফাঁকা বুলি বা আবেগের কথা বলেনি, বরং তারা সামনে এনেছে ইতিহাস, পরিসংখ্যান এবং অতীতের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। তারা একটি তুলনামূলক চিত্র এঁকে দেখানোর চেষ্টা করেছে। তাদের এই প্রত্যাশা অমূলক নয়, এর ভিত্তি অতীতের সাফল্যেই গাথা। কিন্তু উদাহরণ এখানেই শেষ নয়। ডাকসুর পর এই সূত্রটি টেনে এনেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসুর প্রসঙ্গ। সেখানে অনেকে একই ধরনের সাফল্যের ইতিহাস রচনা করেছিল তাদের সমর্থিত জোট। জাকসু নির্বাচনে 25 জনের প্যানেলে তাদের 21 জন প্রার্থী বিজয়ী হয়েছিল বলে দাবি করা হয়েছে। ডাকসু এবং জাকসু এই দুটো উদাহরণকে পাশাপাশি রেখে সূত্রটি যে যুক্তি প্রতিষ্ঠা করতে চাইছে তা অত্যন্ত পরিষ্কার। তারা বলতে চাইছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং ছাত্র সংসদ নির্বাচনে তাদের একটি ধারাবাহিক সাফল্যের ঐতিহ্য রয়েছে। এই দুটো বড় বিশ্ববিদ্যালয়ে যদি এমন অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটা কেবল সময়ের অপেক্ষা। এই পর্যায়ে এসে সূত্রটি একটি অত্যন্ত শক্তিশালী শব্দ ব্যবহার করেছে, ভূমিধস জয়। এই শব্দটি শুধু জয়ের পূর্বাভাসই দিচ্ছে না, এটি জয়ের প্রকৃতি কেমন হবে তারও একটি ইঙ্গিত দিচ্ছে। তারা শুধু জিতবে না, তারা প্রতিপক্ষকে বিপুল ব্যবধানে পরাজিত করে জিতবে। এই ভূমিধস শব্দটি ব্যবহারের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসের গভীরতা এবং প্রত্যাশার উচ্চতা দুটোই প্রকাশ পাচ্ছে। অতীতের সাফল্যকে ভবিষ্যতের পূর্বাভাসের সোপান হিসেবে ব্যবহার করার এই কৌশলটি নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর। এটি তাদের নিজেদের সমর্থকের মধ্যে যেমন উদ্দীপনা ছড়াচ্ছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মনেও তাদের বিজয়ের সম্পর্কে একটি আগাম ধারণা তৈরি করে দিচ্ছে। অতীতের উদাহরণ থেকে এবার সূত্রটি ফিরে এসেছে বর্তমানের রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জোটের জন্য কেমন ক্ষেত্র হিসেবে দেখা যাচ্ছে? প্রশ্নের উত্তরে নথিটি যে শব্দ ব্যবহার করেছে তা বেশ তাৎপর্যপূর্ণ। তারা বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি দীর্ঘদিন ধরেই ছাত্র শিবিরের একটি শক্ত ঘাঁটি বা স্ট্রং হোল্ডস। এই শব্দটি ব্যবহারের মাধ্যমেই তারা বোঝাতে চাইছে যে রাজশাহীর মাটি তাদের জন্য নতুন না, বরং এটি তাদের নিজেদেরই চেনা ময়দান। এখন প্রশ্ন হলো, এই প্রতিপক্ষরা ঠিক কিভাবে বাধা সৃষ্টি করছে? সূত্রটি এখানে একটি গুরুত্ব অভিযোগ তুলেছে। অভিযোগটি হলো, এই বিরোধী সংগঠনগুলো নাকি সম্মিলিত শিক্ষার্থী জোট এবং শিবিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং শক্তিশালী অবস্থানকে নষ্ট করার জন্য একযোগে অপপ্রচার চালাচ্ছে। তারা নাকি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়াচ্ছে। তবে এখন একটি বিষয় মনে রাখা জরুরি যে এই যে অপপ্রচার শব্দটি এবং এর অভিযোগটি সম্পূর্ণরূপে ওই সূত্রের নিজস্ব বয়ান। আমরা কেবল সেই সত্যটি তুলে ধরেছি, এর সত্যতা যাচাই করছি না। এই অভিযোগ তোলার মাধ্যমে সূত্রটি হয়তো তাদের জোটকে একটি ভিকটিম হিসেবেও প্রতিষ্ঠা করতে চাইছে, যা অনেক সময় সাধারণ মানুষের সহানুভূতি অর্জনেও সাহায্য করে।